হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেস্টিনেশন। আজকে আমরা নতুন একটা নাটক শুরু করব, যার নাম হলো রাইডার্স টু দ্য সি। নাট্যকার হলেন জন মিলিংটন সিং, যাকে আমরা শর্টে JM সিং বলে থাকি। একজন আইরিশ ড্রামাটিস্ট, অর্থাৎ ওনার বাড়ি হচ্ছে আয়ারল্যান্ডে। এবারে চলে আসি রাইডার্স টু দ্য সি, এই কথাটার অর্থ কী। দেখো, আমরা রাইডার্স কথাটা ব্যবহার করে আসছি যে যারা হচ্ছে ঘোড়ায় চড়ে, বাইকে চড়ে, তার মানে আরোহী, এই কথাটা বোঝানোর জন্য। তাহলে রাইডার্স টু দ্য সি অর্থাৎ সেই আরোহীরা যারা সবসময় সমুদ্রে যায় বা সমুদ্রের ওপর ডিপেন্ড করে যাদের চলে, তাদেরকে এখানে তুলে ধরা হয়েছে রাইডার্স হিসেবে। তাই JM সিং তার সুন্দর, একদম স্পষ্ট রুরাল আইরিশ লাইফ নিয়ে এই নাটকটা লিখেছেন, যার অর্থ হলো সেই সমুদ্রগামী আরোহীদের দল, অর্থাৎ যারা সমুদ্রের ওপর ডিপেন্ড করেই তাদের জীবনকে তারা চালনা করে। এবং আমরা এখানে কিছু ভাষা আমরা দেখব যেগুলো আইরিশ, একদম আয়ারল্যান্ডের লোকাল ডায়ালেক্ট। এবং আমরা কিছু ফোকলোর বলতে যেগুলো লোককথা, লোকের মুখে মুখে হয়, এরকমও কিছু এক্সাম্পল আমরা পাবো। এবং এগুলোর জন্যই কিন্তু এই লোকাল ডায়ালেক্ট, ফোকলোর, এইগুলোর জন্যই একদম পুরো স্টাক রিয়ালিটিস, একদম পুরো চরম সত্য যেটা, সেই তার জন্যই কিন্তু JM সিং একজন বিখ্যাত নাট্যকার। এবারে চলে আসি নাটকের ব্যাপারে। নাটকটা কেমন? দেখা, একদম ওপরেই লেখা ছিল আ প্লে ইন ওয়ান অ্যাক্ট, অর্থাৎ একাঙ্ক নাটক। একাঙ্ক নাটক কথাটার অর্থ কী? একাঙ্ক নাটক কথাটার অর্থ হলো একটাই মাত্র দৃশ্য থাকবে। অর্থাৎ যদি আমরা নাটক দেখে থাকি বা যাত্রা দেখে থাকি, দেখবে অনেকবার পর্দা ওঠে আবার নেমে যায়। কিন্তু কিছু কিছু নাটক আছে যেটা একবারই প্রথমেই পর্দা ওঠে এবং কেউ না কেউ একজন সবসময় স্টেজের মধ্যে প্রেজেন্ট থাকে। তার মানে একবারই পর্দা উঠবে এবং শেষে একবারই সেই পর্দাটা নামবে, অর্থাৎ নাটকটা শেষ হবে, কেউ না কেউ নাটকের দৃশ্যে প্রেজেন্ট থাকবেই। তো এটা মানে অন্য কোনো সিন নেই। তাহলে এখানে যে কোনো দৃশ্য, কোনো কিছু চেঞ্জ হবে না, একবারই তাহলে আমাদের পর্দাটা উঠে নাটকটা স্টার্ট হচ্ছে এবং একেবারেই পর্দাটা নেমে শেষে নাটকটা শেষ হবে। ঠিক আছে? এবার রাইডার্স টু দ্য সি, এটা একটা রিমোট আরান আইল্যান্ড এর ব্যাকড্রপ নিয়ে লেখা। আরান আইল্যান্ডটা অবশ্যই আয়ারল্যান্ডের একটা রিমোট আইল্যান্ড। রিমোট বলতে ডিস্ট্যান্স, ফার ডিস্ট্যান্স ফ্রম মেনল্যান্ড, অর্থাৎ মেনল্যান্ড থেকে অনেক অনেক দূরের একটা বোঝানোর জন্য রিমোট কথাটা ইউজ করা হয়। তাই মনে রাখবে, এটার নাম হচ্ছে আরান আইল্যান্ডসের ব্যাকড্রপে এই নাটকটা লেখা। আরান দ্বীপের বাসিন্দাদের, তাদের জীবন কিভাবে চলে, সেটাকেই JM সিং এই নাটকের মধ্য দিয়ে তুলে ধরেছেন। এবং অবশ্যই এই প্লেটা কি সেন্টার্স করে অন দ্য রিলেন্টলেস স্ট্রাগল অফ অ্যান আইরিশ ফ্যামিলি। রিলেন্টলেস অর্থাৎ অদম্য, অদম্য সংগ্রাম একটা আইরিশ পরিবারের, কাদের বিরুদ্ধে? এগেনস্ট দ্য ওভারহেলমিং ফোর্স অফ দ্য সি। ওভারহেলমিং অর্থাৎ অপ্রতিরোধ্য, প্রতিরোধ করা যায় না, যাবে না সেরকম ফোর্স অফ দ্য সি, সমুদ্রের শক্তির কাছে। আর স্বাভাবিক ব্যাপার, আমরা প্রত্যেকেই কিন্তু পরিবেশের কাছে আমরা অসহায়, প্রকৃতির কাছে আমরা অসহায়। প্রকৃতি আমাদের ওপরে যেমন আমাদের উপরে যা, আমাদের ভাগ্যে যা ঘটায়, সেগুলো আমাদেরকে অদৃষ্ট, আমাদের ভাগ্য হিসেবে আমরা মেনে নিই। তাই বলছে যে রিলেন্টলেস স্ট্রাগল অফ অ্যান আইরিশ ফ্যামিলি এগেনস্ট দ্য ওভারহেলমিং ফোর্স অফ দ্য সি, অর্থাৎ আইরিশ একটা পরিবারের অদম্য সংগ্রাম কার বিরুদ্ধে? ওই যে এগেনস্ট দ্য ওভারহেলমিং ফোর্স অফ দ্য সি। এই যে সমুদ্রের একটা অপ্রতিরোধ্য যে ক্ষমতা আছে, সেইটার বিরুদ্ধে লড়াই করে কীভাবে তারা বেঁচে আছে বা তাদের কি ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা এই নাটকের মূল প্রেক্ষাপট। এছাড়াও এই ন্যারেটিভ, এই যে নাটকের বর্ণনাটা কি ফোকাস করে? অন দ্য গ্রিফ অ্যান্ড রেজিগনেশান। গ্রিফ মানে তো দুঃখ, আর রেজিগনেশান মানে আমরা সবাই জানি সমর্পণ করা, ত্যাগ করা, অফ দ্য উইমেন,
মহিলাদেরকে। আমরা সবাই জানি যে মহিলারা বেশিরভাগ ক্ষেত্রে ঘরের তারা জিনিসপত্রকে তারা ঘরটাকে তারা সামলায় এবং বাইরের সমস্ত কঠিন টাফ কাজগুলোকে পুরুষরা করতে চায় বা করতে তাদেরকে যেতে হয়। তাই এখানেও তার কোনো অমিল নেই, এখানেও সেই একই ব্যাপার। এখানে দুঃখ এবং সমর্পণ করে দেওয়া বা ত্যাগ করে দেওয়া সেই সমস্ত মহিলাদেরকে পার্টিকুলারলি বলে দেখো লেখা আছে দ্য এল্ডারলি মাদার, বিশেষ করে সবচেয়ে যিনি বয়স্ক মা, তার একটা রেজিগনেশান, তার দুঃখের কথা এখানে তুলে ধরা হয়েছে। হু হ্যাজ অলরেডি লস্ট মেনি অফ আর সানস, যিনি অলরেডি তার সমস্ত বা বেশিরভাগ ছেলেদেরকে হারিয়ে ফেলেছেন। টু দ্য ট্রেচারাস ওয়েব, ট্রেচারাস দ্যাট মিন্স বিট্রেয়াল, অর্থাৎ বিশ্বাসঘাতক সেই সমুদ্রের ঢেউয়ে। সুতরাং এইটুকুটা হচ্ছে এর মেন ব্যাপার এই নাটকটার মধ্যে আছে। এই নাটকটা আমরা যদি ডিটেলসে না পড়ি তাহলে অবশ্যই করে আমরা তো কোনো এমসিকিউ অথবা এসএকিউ কিছুই আমরা পারবো না। আর একটা জিনিস যেটা হচ্ছে না বললেই নয়, এই নাটকটা কি এক্সপ্লোর করে, এই নাটকটা এক্সপ্লোর করে একটা থিম, অর্থাৎ এই নাটকের যে থিমটা সেই থিমটা হচ্ছে ফ্যাটালিজম। এটা মনে রাখবে, লিখে নিতেও পারো ফ্যাটালিজম, এবং বইয়েও পেয়ে যাবে। ফ্যাটালিজম কথাটার অর্থ কী? ফ্যাটালিজম কথাটার অর্থ হচ্ছে নিয়তি বা অদৃষ্ট, অর্থাৎ আমাদের ভাগ্যে প্রকৃতি যদি আমাদের সুযোগ করে দেয় তাহলে আমাদের সেই সুযোগটা নিতে হবে। প্রকৃতি যদি আমাদের কাছ থেকে কোনো কিছু কেড়ে নেয় তাহলে সেটাকেও আমাদের নিয়তি বা অদৃষ্ট হিসেবে মেনে নিতে হবে। দেখো ফ্যাটালিজম কথাটা এখানে লেখা আছে সুন্দরভাবে বইয়ের তলায়, একটুখানি দেখে নাও, আমি পড়ে দিচ্ছি। ফ্যাটালিজম ইজ দ্য বিলিভ দ্যাট অল ইভেন্টস অ্যান্ড আউটকামস আর প্রিডিটারমাইন্ড। তাহলে ফ্যাটালিজম কি? একটা বিশ্বাস যেটা কিছু ঘটনা বা কিছু বাইরে থেকে যেটা ঘটে সেটা হচ্ছে প্রিডিটারমাইন্ড, অর্থাৎ আগে থাকতেই স্থির করা, অ্যান্ড ইনএভিটেবল, অর্থাৎ যেটাকে আমরা অ্যাভয়েড করতে পারি না, অর্থাৎ আনঅ্যাভয়েডেবল, যেটাকে আমাদেরকে মেনে নিতেই হবে। অফেন ডিউ টু সাম গ্রেটার ফোর্স অর ন্যাচারাল ল। ওই যে যেটা বললাম যে প্রকৃতির কাছে আমরা সবাই অসহায়, তাহলে প্রকৃতির নিয়ম এখানে, প্রকৃতির যেমন নিয়ম আমাদের উপরে সে প্রণয়ন করবে সেটাই আমাদেরকে মেনে নিতে হবে। তো ইন দিস ভিউ হিউম্যান অ্যাকশনস হ্যাভ লিটল ইনফ্লুয়েন্স। তাহলে এখানে হিউম্যান অ্যাকশান, মানুষের যে কাজ, মানুষ যে পদক্ষেপটা নেবে সেটা কোনো রকম কোনো বেশি ইনফ্লুয়েন্সিয়াল হিসেবে এখানে কাজ করতে পারে না অন দ্য আলটিমেট কোর্স অফ ইভেন্টস। যখন পুরো ঘটনাটা ঘটে যায়, লিডিং টু আ রিজাইন অ্যাকসেপ্টেন্স অফ ফেট, তখন আমাদেরকে কিসের দিকে চালনা করে? একটা রিজাইন করে ফেলি আমরা, অর্থাৎ আমরা ত্যাগ করে ফেলি বা সমর্পণ করে ফেলি আমাদের কি অ্যাকসেপ্টেন্স অফ ফেট, আমাদের ভাগ্যটাকে। ক্লিয়ার? আর বেশি কিছু আমরা বলবো না, একদম চলে আসি নাটকের দেখো মূল বিষয়বস্তুতে, অর্থাৎ পার্সনস, কটা ক্যারেক্টার আমাদের আছে। ফার্স্ট কী লেখা আছে দেখো, মরিয়া। মরিয়া কে অ্যান ওল্ড উম্যান, একজন বৃদ্ধ মহিলা। বার্টলে হারসান, তার ছেলে। ক্যাথলিন হার ডটার। আর নোরা, নোরা হচ্ছে ইয়াঙ্গার ডটার, একটা ছোটো মেয়ে। আর কিছু মেন অ্যান্ড উইমেন, কিছু পুরুষ এবং মহিলাদের দল। তাহলে এই হচ্ছে আমাদের নাটকের প্রধান ক্যারেক্টার। এইবার নাটক শুরু হচ্ছে। প্লিজ বি কেয়ারফুল। কি বলছেন? আইল্যান্ড অফ দ্য ওয়েস্ট অফ আয়ারল্যান্ড। তাহলে দ্বীপটা কোথায়? ওয়েস্ট অফ আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের একেবারে পশ্চিম দিকে। দ্বীপটার নাম আমরা একটু আগেই পড়লাম, আরান আইল্যান্ডসের ব্যাকড্রপ। তাহলে আমরা আরাল আইল্যান্ডস হিসেবে এটাকে ধরে নিতে পারি। তো সেইখানে একটা কটেজ কিচেন, তাহলে এর সেট আপটা, নাটকের সেটিংটা কীভাবে তৈরি হচ্ছে? কটেজের একটা কিচেন, অর্থাৎ একটা ছোটোখাটো ঘর, তার একটা রান্নাঘর উইথ নেটস। স্বাভাবিক ব্যাপার, আমরা সবাই জানি যে সমুদ্রের বা নদীর পাড়ে যারা বসবাস করে তাদের বাড়িতে জাল থাকাটা অস্বাভাবিক কোনো ব্যাপার নেই, কারণ এই সমুদ্রের ওপর ডিপেন্ডেন্ট মানেই তো মাছ ধরা বা সমুদ্রের ওপরে পণ্য কিছু নিয়ে যাওয়া নিয়ে আসা, তার উপরে মানে নৌকো আর মাছ, অর্থাৎ বোট এবং নৌকো আর মাছ বলছি, নৌকো এবং জাল, অর্থাৎ বোট এবং নেটস, এগুলো হচ্ছে একদম ইউজুয়াল ব্যাপার। তাই বলছে উইথ নেটস, কিছু জালটাল রাখা আছে। অয়েল স্কিনস কথাটা নিচে লেখাই আছে, দেখে নাও। ওয়াটারপ্রুফ ক্লদিং, সমুদ্রে যারা যাতায়াত করে তাদের জন্য জামাটা একটু যদি ওয়াটারপ্রুফ হয় তাহলে তাদের সুবিধাই হয়। স্পিনিং হুইল, চরকা,
সাম নিউ বোর্ডস, নতুন কিছু কাঠ রাখা আছে, স্ট্যান্ডিং দাঁড় করানো আছে বাই দ্য ওয়াল, দেয়ালে হেলান দিয়ে, সেটা আরও অনেক কিছুই আছে। তাহলে এইগুলো হচ্ছে একটা যে রান্নাঘরের কথা বর্ণনা করা হচ্ছে, একটা বাড়ির একটা ছোটোখাটো কুঁড়ে ঘরের একটা রান্নাঘর, সেইটার সেটিং এটা। ক্যাথলিন, এবারে ফার্স্ট ক্যারেক্টার আমরা কী দিয়ে শুরু করছি? ক্যাথলিন, আ গার্ল অফ অ্যাবাউট 20, প্রায় 20 বছর বয়স। তাহলে তোমরা ক্যাথলিনের পাশে 20 ইয়ার্স লিখে নিতে পারো। ফিনিশেস নিডিং কেক, অর্থাৎ কেকের যে একটা ডো তৈরি করতে হয়, তাই বলছে কেকের সেই ডোটা তৈরি করা কমপ্লিট করেছে। অ্যান্ড পুটস ইট ডাউন ইন দ্য পট ওভেন, এবং একটা পাত্রে করে সেটাকে নিচে নামিয়ে রেখেছে আগুনের উপরে, বাই দ্য ফায়ার, আগুনের পাশেও বলতে পারো। দেন ওয়াইপস হার হ্যান্ডস, তারপরে তার যে হাতে ধরো আটা ময়দা যেগুলো দিয়ে সে ওই ডোটা বানিয়েছিল কেকের জন্য, সেগুলো লেগে আছে, সেগুলোকে সে কী করলো? ওয়াইপস করে নিল, অর্থাৎ মুছে নিল তার হাত দুটো। অ্যান্ড বিগিনস টু স্পিন অ্যাট দ্য হুইল, এইবার সে ওই চরকা যেটা রাখা ছিল সেটা কী করলো? ঘোরাতে শুরু করলো। স্পিন মানে ঘোরানো। নোরা, আরেকটা ক্যারেক্টার আমরা পেলাম, আর ইয়াং গার্ল, কম বয়সী যে মেয়েটা ছিল, পুটস হার হেড ইন, তার মাথাটা ভেতরের দিকে ঢোকালো ওই রান্নাঘরে, অ্যাট দ্য ডোর, দরজা দিয়ে। নোরা তখন বলছে ইন আ লো ভয়েস, একটুখানি নিচু গলায়, এই হোয়ার ইজ শি, কিরে উনি কোথায় এখন? ক্যাথলিন তখন বলছে শি ইজ লাইং ডাউন। শি ইজ, দেখো এখানে নিচে লেখাই আছে শি ইজ মানে মাদার, তার মানে শি মানে এখানে কে? মায়ের কথা বলা হয়েছে। নোরা এবং ক্যাথলিনের মায়ের কথা বলা হয়েছে, তাই বলছে শি ইজ লাইং ডাউন, মা তো শুয়ে আছে। গড হেল্প হার, যদি ভগবান তাকে একটু সাহায্য করতো, অ্যান্ড মেবি স্লিপিং, যদি একটু ঘুমাতে পারতো। ইফ শি ইজ এবেল, মানে যদি তিনি পারতেন আর কি, খুব ভালো হতো। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে তাদের মা হয়তো অনেক দিন থেকে ঘুমাচ্ছে না ঠিকভাবে, তাই বলছে। নোরা তখন কামস ইন সফটলি, নোরা চুপি চুপি ভেতরে আসলো। অ্যান্ড টেকস আ বান্ডল ফ্রম আন্ডার হার শাল, এবং বের করলো একটা বান্ডিল ফ্রম আন্ডার হার শাল, তার শালের তলা থেকে। ক্যাথলিন তখন বলছে স্পিনিং দ্য হুইল র্যাপিডলি, ঘোরাচ্ছে সেই হুইলটা, অর্থাৎ সেই চরকাটা র্যাপিডলি, জোরে জোরে, বলছে এই হোয়াট ইজ ইট ইউ হ্যাভ, কী এনেছিস রে তুই? নোরা তখন বলছে দ্য ইয়াং প্রিস্ট। তাহলে আরেকটা আমরা ক্যারেক্টার পেলাম, ওই যে যুবক পুরোহিত, ইজ আফটার ব্রিঙ্গিং দেম, এগুলো নিয়ে এসেছে। ইটস আ শার্ট অ্যান্ড আ প্লেন স্টকিং, এটা হচ্ছে একটা জামা আছে আর একটা মোজা আছে। ওয়্যার গট অফ, যেটা কিনা খুলে নেওয়া হয়েছে। আর ড্রোনড ম্যান, একটা ডুবে যাওয়া লোকের, মানে ওই লোকের থেকে, ইন ডোনেগাল, কোথায় তাহলে? ডোনেগালে। তাহলে এটা মনে থাকবে। তাহলে ওই যে বান্ডিলটা যেটা নোরা নিয়ে এসেছে, তার মধ্যে কী ছিল? একটা শার্ট ছিল আর একটা মোজা ছিল, যেগুলো খুলে নেওয়া হয়েছিল। একটা লোক ডুবে গেছে ডোনেগালে, সেখান থেকে, এটা মনে রাখতে হবে। ক্যাথলিন স্টপস হার হুইল, ক্যাথলিন তার ওই যে স্পিনিং হুইল, অর্থাৎ তার চরকাটা হঠাৎ করে, মানে উইথ আ সাডেন মুভমেন্ট, হঠাৎ করে থামালো। অ্যান্ড লিনস আউট টু লিসেন, লিনস আউট কথাটা নিচে লেখা আছে, দেখে নাও। বেন্ডস, অর্থাৎ নিচু হলো শোনার জন্য। নোরা তখন বলছে উই আর টু ফাইন্ড আউট, আমাদেরকে আগে এটা আবিষ্কার করতে হবে, দেখতে হবে, ইফ ইটস মাইকেলস দেয়ার, যে এগুলো মাইকেলের কিনা। তার মানে আরেকটা ক্যারেক্টারের আমরা নাম পেলাম মাইকেল। তো বলছে এগুলো মাইকেলের কিনা সেটা দেখতে হবে। সামটাইম হারসেলফ উইল বি ডাউন, কিছুক্ষণের মধ্যে হয়তো হারসেলফ মানে অবশ্যই তাদের মা, বলছে মা উইল বি ডাউন লুকিং বাই দ্য সি, সমুদ্রে যাবে খুঁজতে মাইকেলকে। তার মানে আমরা এটা বুঝে গেলাম যে মাইকেল হচ্ছে বাটলে যেমন একটা তাদের ভাই, মাইকেলও হলো তাদের আরেকটা ভাই। তাই বলছে যে মা হয়তো কিছুক্ষণের মধ্যে তাকে খুঁজতে বেরোবে। ক্যাথলিন তখন বলছে হাউ উড দে বি মাইকেলস, নোরা এগুলো মাইকেলের কী করে হতে পারে? হাউ উড হি গো টু লেন্থ অফ দ্যাট ওয়ে টু দ্য ফার নর্থ, এত দূর উত্তরে সে কীভাবে গেল? নোরা তখন বলছে দ্য ইয়াং প্রিস্ট সেজ, ওই যে যুবক পুরোহিত বলে যে হি ইজ নোন দ্য লাইক অফ ইট, এইরকম তার মনে হলো। ইফ ইটস মাইকেলস, হ্যাঁ যদি এগুলো মাইকেলের দেয়ার ওগুলো হয়, সেজ হি,
সেই ইয়াং পুরোহিত বলেছে যে ইউ ক্যান টেল হার সেলফ, তাহলে তো তোমরা তোমাদের মাকে বলবে, তাহলে হি ইজ গট আ ক্লিন বিউরিয়াল। ক্লিন কথাটা দেখো লেখা আছে ডিসেন্ট, মানে যোগ্য। তাহলে যোগ্য, বিউরিয়াল মানে হচ্ছে খ্রিস্টানদের আমরা সবাই জানি যে মরে যাওয়ার পরে তাদেরকে কবরের মতো করে দেওয়া হয়, তাই সেটাকে বলা হচ্ছে বিউরিয়াল, অর্থাৎ তার একটা যোগ্য সমাধি হয়েছে বাই দ্য গ্রেস অফ গড, ভগবানের ইচ্ছেতে। অ্যান্ড ইফ দে আর নট হিজ, যদি এটা মাইকেলের না হয়, তাহলে লেট নো ওয়ান সে আ ওয়ার্ড অ্যাবাউট দেম, তাহলে কাউকে একটাও কোনো কথা বলবে না। ফর এই কারণে যে শি উইল বি গেটিং হার ডেথ, শি মানে এখানে অবশ্যই তাদের মা, যে তাদের মা তাহলে কী হবে, উইল বি গেটিং হার ডেথ। ডেথের উপরে একটা নাম্বার লেখা আছে, নিচে দেওয়া আছে দেখো, ডেথ অর্থাৎ ক্রাই হার সেলফ টিল ডেথ, অর্থাৎ তিনি কাঁদতে কাঁদতে তার মৃত্যুও পর্যন্ত হয়ে যেতে পারে। সেইজ হি, ইয়াং পুরোহিত বলেছে, উইথ ক্রাইং অ্যান্ড ল্যামেন্টিং, কী করতে করতে, ওই কাঁদতে কাঁদতে এবং বিলাপ করতে করতে। তাহলে আমরা এটা বুঝে গেলাম যে তাদের আরেকজন ভাই যে হচ্ছে মাইকেল, তাকে হয়তো কয়েকদিন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেও সমুদ্রের একজন আরোহী, সমুদ্রে গেছিল তার জীবিকা নির্বাহের জন্যে, তার বলতে তাদের সবার জীবিকা নির্বাহের জন্য, কিন্তু সে আর ফিরে আসেনি। এবং একটা খবর পেয়েছে কি, যে ডোনেগালে একটা লোক ডুবে গেছে, তার থেকে একটা শার্ট আর একটা মোজাকে খুলে নেওয়া হয়েছে, এবং ইয়াং পুরোহিত সেটা নোরাকে দিয়েছে আইডেন্টিফাই করার জন্য যেটা মাইকেল অর্থাৎ তাদের ভাইয়ের কিনা। যদি হয় তাহলে তারা যেন তাদের মাকে বলে যে তার একটা যোগ্য সমাধি হয়েছে, আর যদি এগুলো না হয় তাহলে তার মাকে কেন, কাউকে বলার দরকার নেই। আর তার মা যদি জানতে পারে তাহলে তার কাঁদতে কাঁদতে মৃত্যু পর্যন্ত হতে পারে, বিলাপ করতে করতে মৃত্যু পর্যন্ত হতে পারে। ঠিক আছে, এই পর্যন্ত আপাতত আমি আজকে রাখলাম, কারণ হচ্ছে আমরা এর আগে নাটকের সম্বন্ধে কিছুটা পড়ে নিয়েছি, প্লাস হচ্ছে এইটুকুটা আমরা কমপ্লিট করলাম। এরপর থেকে আমরা আবার নেক্সট ক্লাসে পড়ব। ওকে, থ্যাংক ইউ।